জনাব নুরুল আমিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মূলধন যেমন কম তেমনি মুনাফাও এই খাতে অনেক কম, এবং আপনার আমাদের যে এসএমই যারা আছেন ডাবল ডিজিটে ব্যাংকের সুদ নিয়ে তাদের জন্য আসলে এই খাতে এগিয়ে যাওয়াটা খুব কষ্টকর, এবং এসএমই খাতের জন্য আসলে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কোন সুযোগ আছে কিনা। আমাদের এসএমই ডেভেলপ করতে হলে কি স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাবো? কারণ আমাদের মনসুর ভাই যে কথাটা বললেন যে আমাদের ইন্টারমিডিয়েট গুডস এর এই সম্ভাবনা নাই, আমি মনে করি সেই জায়গায় আমাকে আগাইতে হবে এগ্রিকালচারের ভ্যালু এডিশন করে। আর যেটা লিঙ্কেজ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। টয়োটাও 200 জায়গা থেকে তার প্রোডাক্ট নেয়। আমাদের পাশে চীন এবং জাপান, বাংলা, ইন্ডিয়া যে উন্নতি করছে, তারা যে ভারী শিল্প যেগুলো আছে এগুলোর ইন্টারমিডিয়েট পার্টস গুলো তো বাংলাদেশে হওয়ার একটা সম্ভাবনা ছিল। পাশে উন্নত দেশ থাকলে তার ছিটে ফোটা বেনিফিট তো আমাদের দেশ পাওয়ার কথা। কাজে আমাদের এসএমই খাত ডেভেলপ করতে হবে, এগ্রিকালচার ভ্যালু এডিশন দিয়ে শুরু করতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য কনজিউমেবল এবং অন্যান্য আইটেমে যাচ্ছি, যেগুলো হচ্ছে, যেগুলো এখন আমাদের দেশে নিজস্ব ভোগ বিলাসের জন্য। ওয়ালটন একটা এক্সাম্পল, এরকম আরো কিছু কিছু এক্সাম্পল আছে যারা নিজেরা এখানে এগুলো করার চেষ্টা করছে। প্লাস্টিক গুডসে আমরা অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট হচ্ছি। আমার ব্যাংকিং যেহেতু আমার পেশা, সেটা আমি বলবো যে এখানে ঋণ পাওয়ারও একটা বৈষম্য একটা ব্যাপার আছে, যেটা হেলাল ভাই বলছিলেন যে কোন ধরনের লোক ব্যাংকে যেতেও ভয় পায়। এখানে একটা বিখ্যাত সংক্ষিপ্ত কথা আছে, সেটা হচ্ছে যে আপনি সমাজে অন্য বৈষম্যের সঙ্গে ঋণ বৈষম্য দূর করার জন্য একটা উপায় হচ্ছে আপনাকে, শব্দটা হচ্ছে লেস অ্যাক্সেস। লেস অ্যাক্সেস মিনস EXCESS, মোর অ্যাক্সেস ACCESS। আপনি কম বৈষম্য থাকবে, কম উদ্বৃত্ত এক পক্ষে থাকবে, আরেকদিকে কম থাকবে, এরকম না। আবার মোর অ্যাক্সেস মানে আপনার প্রবেশাধিকার টু লোন অলসো। ইউ হ্যাভ টু হ্যাভ মোর অ্যাক্সেস টু দি লোন, যেটা আমাদের গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে এই টাইপের ব্যাংকগুলো কিছুটা মিট করার চেষ্টা করছে। সেটা একদম মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেল দিয়ে গ্লোবালি বড় কিছু করা হয়তো সম্ভব না, দারিদ্র নিরসন সম্ভব, কিন্তু শিল্পায়ন মাইক্রো লোন দিয়ে সম্ভব নয়, যার জন্য এসএমই কনসেপ্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশে এখন যেটা দেখা যাচ্ছে এসএমই ডেফিনেশনটাও কিন্তু খুব বেশি আগে দিন ঠিক হয়নি। আমার মনে এটা 5-7 বছর আগে সেন্ট্রাল ব্যাংক একটা স্ট্যান্ডার্ড এখন একটা ডেফিনেশন করেছেন, তাও 2 ভাগ, একটা ট্রেডিং কনসার্নের জন্য আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য। সেখানে মূলধনের কথা বলা আছে, সেখানে লোক সংখ্যার কথা বলা আছে। এই ডেফিনেশনের মধ্যে এখনকার ব্যাংকগুলো এই কাজটা করছে। আর আপনার যে প্রসঙ্গটা ছিল যে এই ইন্টারেস্টের এই ব্যাপারটা বা টাকার অ্যাভেলেবিলিটি ব্যাপারটা, বাংলাদেশ ব্যাংকে বেশ কিছু খাতে রিফাইন্যান্সিং এর একটি ব্যবস্থা আছে। ব্যাংকগুলো এইটা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, এটা এসএমইর ক্ষেত্রে, এবং এগ্রিকালচার একটা লং লিস্ট আছে যেখানে যেখানে ব্যাংকগুলো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স পাচ্ছে। তাছাড়াও আপনি দেখেন কিছু স্ট্রাকচারাল চেঞ্জ সেন্ট্রাল ব্যাংক আনছে, যে একটি ব্যাংকের একটি শাখা আরবান হবে আর একটি রুরাল হবে। তাহলে বাধ্য হয়েও কিন্তু আমরা গ্রাম অঞ্চলে যাচ্ছি। আমি এই সম্ভাবনাগুলো কিন্তু এখানে শুরু হয়েছে। আমরা এসএমই খাত এখন একটি ব্যাংকের কমপক্ষে 30 থেকে 50-60% পর্যন্ত তার লোনের অংশ, বিকজ অব দি ডেফিনেশন। মানে আপনারা গ্রামে যাচ্ছেন, কিন্তু গ্রামে গিয়ে তাদের ঋণ প্রাপ্তিটা কতখানি নিশ্চিত করছেন আপনি? দেখুন, কোথাও কোথাও ব্যাংকের উপস্থিতি থাকলে কিছু না কিছু কাজ হয়। আমরা গ্রামে কিন্তু এখনো যে পরিমাণ ডিপোজিট আমরা মপ করি সেই পরিমাণ আমাদের লোন ওখানে নাই। সেটা হচ্ছে ক্রেডিট ডিমান্ডের একটা ব্যাপার আছে, যেটা হেলাল ভাই বললেন যে ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাপার আছে। তার প্রোডাক্টটা করে সে কত দ্রুত শহরে মার্কেটিং করতে পারবে, তার সেখানে একটি এলাকা বিদ্যুতায়িত হইলে ওই এলাকার টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যায়। গ্যাস লাইন পাইলে তো কথাই নাই। লাইট ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা নিয়ে আমরা অনেক কথা বলি। লাইট ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, এসএমইর একটা অংশ। সেই সুযোগটা তো আমরা গ্রামে গঞ্জে দিতে পারতেছি না। ফলে হচ্ছে কি আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার, এই যে রেস্ট্রিকশনটা আমাদের রয়ে যাচ্ছে, এটা কিন্তু দূর করার জন্য আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। ব্যাংক এখন দেশে অনেক, আপনার 8700টার মতো ব্যাংক শাখা আছে বাংলাদেশে। এটা কিন্তু বাংলাদেশকে কভার করার জন্য কম নয়। ফলে হচ্ছে আপনার সাপ্লাই সাইডের যে ব্যাপারটা এটা আছে। আরেকটা যে আপনি দেখেন, আমাদের ব্যাংকগুলো যে প্রোডাক্টগুলো আমরা করি, এগুলো কিন্তু আমরা মোস্টলি সাপ্লাই সাইডকে ফাইন্যান্স করার জন্য করি। আমরা বলি যে ছোট ট্রেডারকে করো, ছোট এগ্রিকালচারকে, ছোট নারী উদ্যোক্তাকে করো,
এসি মজুদ থাকাতে করো। সাপ্লাই সাইডের জন্য আমরা অনেক কাজ করছি, কিন্তু আমার এটাতে ডিমান্ড ক্রিয়েট করার জন্য তো আমি ব্যাংক লোন দিচ্ছি না। আমাদের এখানে এক এক সময় কার কেনার একটা রেস্ট্রিকশন থাকে, আমরা কনজিউমার ফাইন্যান্সকে অতটা এনকারেজ করছি না। এই টাইপের যে আরো কিছু ব্যাপার, যে এগুলোর ডিমান্ড ক্রিয়েট করার জন্য আমাদের এই ডিমান্ডটা ক্রিয়েট করছে কে জানেন? অনলি ফরেন রেমিটেন্স। গ্রামে গঞ্জের লোকের, গ্রামের বাজার, গ্রামের টি স্টল, গ্রামের গ্রোথ সেন্টার যে বড় হচ্ছে, এটা বিকজ অফ রিমিটেন্স গ্রামে যাচ্ছে। শহরে কিন্তু রেমিটেন্স সেই পরিমাণে নয়। ফলে হচ্ছে কি আপনাকে সামগ্রিকভাবে এগুলো নিয়ে চিন্তা করে সাপ্লাই সাইড যেরকম ব্যাংকগুলোকে সুযোগ করে দেওয়া হচ্ছে বা যাচ্ছে, ডিমান্ড সাইডেও এই ডিমান্ডটা ক্রিয়েট করার জন্য, পার্চেসিং পাওয়ার বাড়ানোর জন্য ব্যাংকিং প্রোডাক্ট থাকা উচিত বলে আমি মনে করি। জি জনাব হিলাল, বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগগুলো কতটুকু কাজে আসছে বলে আপনি মনে করেন? আমি একটু জাস্ট মনসুর ভাই একটু জবাব দিচ্ছিলাম, যেটা মনসুর ভাই বললেন যে আসলে আমাদের ইন্টারমিডিয়েট গ্রোথ আমরা তৈরি করতে পারছি না এবং এটা আমাদের পক্ষে সম্ভব না, সেই ধরনের মেধা আমাদের নাই। এই জায়গাটা আমি মেধার কথা বলছি না, আমি বলছি টেকনোলজি আমাদের নাই, আপস্কিল দ্যাট, রাইট। তো সেই ক্ষেত্রে আমি ওর সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। এই কারণে একসময় কিন্তু আমরা এই দেশে রিক্সার পার্টস তৈরি করতে পারতাম। আজকে দেখেন রিক্সার পার্টস আমাদের দেশে নাই, পার্শ্ববর্তী দেশে চলে গেছে। কারণটা হচ্ছে আমার দেশে বিদ্যুতের এই বাজারটা স্থানান্তর কেন হলো, এইটাই বলছিলাম আমি। কেন হচ্ছে খুব সহজ বিষয়, কিন্তু আপনি এখানে ব্যাংক ইন্টারেস্ট 20% ব্যাংক ইন্টারেস্ট, ইস্ট এশিয়াতে পৃথিবীর ইস্ট এশিয়াতে কোথাও এই 20% ব্যাংক ইন্টারেস্ট নাই। তা আপনি কিভাবে চায়নার সঙ্গে কম্পিট করবেন, কিভাবে ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করবেন? আপনারা প্রতিনিয়ত বলছেন, আমরা বিভিন্ন আলোচনায় গিয়ে কথাগুলো বলছি, কিন্তু কাজ হচ্ছে না। এখন দেখেন এখান থেকে কিন্তু সরকার সরে এসছে। সরকার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ব্যাংকগুলোকে বলছে তোর ইমিডিয়েট কমিয়ে নিয়ে আসো। ওনারা যে কাজটা করেছেন, এখন আমানতের সুদের ঋণটা খুব তাড়াতাড়ি কমিয়ে নিয়ে এসছেন। এটা একসময় 14% ছিল, এখন এটা 8% বেশি কেউ পাবে না। এটা খুব তাড়াতাড়ি কমিয়েছে, কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে ল্যান্ডিং রেটটা ওনারা কিন্তু এখন ওই 18তে রেখে দিয়েছে। মাঝে মধ্যে ঘুরে ফিরে গিয়ে আপনি আছেন, উনি একটু পরে বলবেন যে আমরা 13% দিচ্ছি। 13% কাকে দিচ্ছেন এটা দেখার বিষয় আজকে আমার। তার কোনো এসএমই খাতকে উনি 13% দিচ্ছেন, উনি কিন্তু দিচ্ছেন না। ওনার একজন বায়ার আছে যিনি খুব বেশি প্রয়োজন, যাতে 100 কোটি টাকা ওনাকে দেওয়া আছে, ওনাকে হয়তো বলছে ঠিক আছে তোমাকে 2% কমিয়ে দিলাম, তুমি অন্য ব্যাংকে যাবা না। এই যে ব্যাংকিং মানে লাভের যে প্রবণতা, ব্যাংকিং খাত সেবা খাত ডিফারেন্ট ওনারা লাভ করবে, কিন্তু কত পার্সেন্ট লাভ? আজকে ব্যাংকিং পরিচালনা ব্যয় যেভাবে ওনারা বাড়িয়েছেন, একটা ব্রাঞ্চ আপনি গিয়ে দেখবেন এটা মনে হবে যে ইউরোপের কোন ব্রাঞ্চে বসে আছেন আপনি। চায়নার মতো দেশ, যে দেশটা আজকে ইকোনমিক্যালি পৃথিবীর 1 নম্বরে চলে আসছে, কত সিম্পল ব্যাংকিং, সেই দেশে ব্যাংকে যাবেন, গিয়ে দেখবেন যে সেই আজকে থেকে 40 বছর আগে যে টাইলস মোজাইক করা ছিল, সেই ইয়েলো মোজাইক এখন ওখানে আছে। লাইনে দাঁড়িয়ে থাকবেন, ওই এক টিম একটা বাতি জ্বলছে, হ্যাঁ ওখানে গিয়ে আপনাকে গিয়ে ডলার বাঙ্গাইতে হবে। আর আপনি আমার অবস্থা দেখেন, আমরা কিভাবে এই পরিচালনা ব্যয় বাড়িয়ে ফেলেছি। এই সবকিছু জিনিস সরকার, এখন প্রশ্ন হচ্ছে সব কি সরকার নজর দেবে? সব সরকার নজর দেবে না। এই জায়গাটা কিন্তু আসলে যারা ব্যাংকিং ব্যবস্থাপনায় আছেন তাদের খেয়াল সবই যদি মনে করেন যে সরকার সরকার সরকার, তাহলে তো হবে না। আজকে সরকারের যে ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করছে কিংবা ইনস্টিটিউশন গুলো কাজ করছে, তাদেরকে আমরা এফবিসিসিতে কাজ করছি ব্যবসাদের ফেসিলিটেট করার জন্য। আমরা সেখানে বসে ব্যবসাদের ফেসিলিটেট না করে নিজের চিন্তাটা করতাম, তাহলে কিন্তু আজকে এই জায়গাটা আসতো না। আমার কাজটা আমার দায়িত্ব পালন করতে হবে। যখনই আমি সেখানে বসে ব্যবসা চিন্তা করব, তখন কিন্তু এই জায়গাটা আমার ব্যাংকগুলো কিন্তু যখন প্রয়োজন হয় তখন মিলেমিশে আমানতের হারটা কিভাবে কমানো যায় সেটা খুব ভালো, একেবারে কিন্তু তড়িৎ গতিতে গত 2 মাসে আপনি এটাকে 8% নিয়ে আসছে, যেখানে 12% 14% পর্যন্ত তারা মানে ঘুরে ফিরে সেই ভোক্তারাই আবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি একটা দেখেন, একটা জমি আপনি কিনতে যাবেন, সেখানে এই দলিলের এই প্রবলেম, ওই প্রবলেম, এইটার মানে সিএস পড়সা, এসএ পড়সা, খাল ইত্যাদি ইত্যাদি সমস্যা। আপনি 10 বিঘা জমি একত্রে আপনি এটা শিল্পের জন্য ঢাকা বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমি জানি না। হ্যাঁ, আপনি এই জিনিসগুলো কিন্তু আজকে সরকারকে বুঝতে হবে। বেশি করে আমাদের কিন্তু আসলে এই কি বলে আপনার এই শিল্প জোন তৈরি করতে হবে। শিল্প জোন যদি আমরা তৈরি করতে না পারি, আপনি একজন উদ্যোক্তাকে কিন্তু আপনাকে সে ফেসিলিটেট করতে হবে, সে কিন্তু রাষ্ট্রের জন্য করে। একজন মানুষের 1000 কোটি টাকার দরকার নাই, কিন্তু একজন মানুষের কিন্তু এই 50 লাখ টাকা হলে তার জীবন চলে, 20 লাখ হলে জীবন চলে। সে কেন এই ইনভেস্টমেন্ট গুলো করছে? এটা দেশের কাজের জন্য, দেশের ইকোনমির জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো কিন্তু করছে। সেই কথা তাকে ফেসিলিটেট করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনি দেখেন যে যেভাবে পারছে তাকে মানে টেনে ধরতেছে। এইভাবে কিন্তু আসলে আমাদের এই সুযোগটা হচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশ এখন যে পরিমাণ ভেজিটেবল আমরা পাঠাচ্ছি, বাংলাদেশ এখন 3য় বৃহত্তম দেশ ভেজিটেবল উৎপাদনে, বাংলাদেশ এখন 2য় বৃহত্তম দেশ মৎস্য উৎপাদনে। যেখানে যেখানে যাবেন দেখবেন যে 2য়, 3য়, 4র্থ, 5মে চলে আসছি। বাট আসলে এটা সাস্টেনেবল হচ্ছে না। কিন্তু সাস্টেনেবল করার জন্য আমাকে কিন্তু ব্যাংকিং সেক্টরে এবং এই টোটাল নীতিমালা একটা সিস্টেমে আসতে হবে। এই সিস্টেমে আসলে দেখবেন সবকিছু স্মুথ চলছে। আপনি দেখেন
বড় বড় শিল্পগুলো কি করছে আজকে? আমের আচার বানায়, মুড়ি ভর্তা বানায়, চকলেট বানায়। তো বড় শিল্পের সুবিধা আপনি নিচ্ছেন, আবার এসএমই ক্ষুদ্র এসএমই। জি জি। হ্যাঁ, তো আপনি তাহলে এসএমই গড়ে উঠবে কিভাবে? আপনি বাংলাদেশ ব্যাংকের কখন কোন ঋণটা আসতেছে, বড় শিল্পের মালিকরা বসে থাকেন, হ্যাঁ, ওদের পেইড লুক আছে, কোন ঋণটা কিভাবে তুলে নেয়। আমি তো এসএমই সেক্টর বুঝি না কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে ওই ঋণটা নিতে হবে। ভাই যেমন বললেন রোনান ভাই যে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো ইয়ে আছে এখন, বাট এইগুলো কিন্তু সাধারণ ব্যবসায়ীরা জানে না। এই কারণে ব্যাংকের সিস্টেম থাকতে হবে যে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে লোকটি কাজটি করছে। যেটা হোসেন ভাই বললেন যে আমরা নকল পণ্য তৈরি করতে চাই, আমরা আসল পণ্য তৈরি করতে চাই। নকল পণ্য যদি তৈরি করেন তাকে খুঁজে নিয়ে আসেন, এনে বলেন যে তোমাকে এই টাকা দিচ্ছি, তোমাকে এই সুযোগ দিচ্ছি, তুমি আসল পণ্য তৈরি করো। সে কিন্তু তৈরি করতে পারবে, বাট এই কাজটা আমরা করতে পারছি না। জি, ধন্যবাদ জনাব মনসুর। বাজেটে জিডিপির 28.6% বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ইতিমধ্যে প্রায় 4.5 মাস আমরা পার করেছি। আমরা কোন পথে এগোচ্ছি এবং লক্ষ্যমাত্রার অর্জনের কোন পর্যায়ে আছি? আমি একটু যাব, তার আগে আমি একটু আপনার আলোচনার প্রসঙ্গ থেকে কিছু কথা বলি। যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিশ্বায়নের যুগে আমি কিন্তু এককভাবে আলফা এডিসন হলে ওইভাবে বাতি জ্বালিয়ে এখন আর চলবে না। আমাকে টেকনোলজি অলরেডি আছে, রিইনভেন্ট করার কোনো প্রয়োজন নাই। কিভাবে ওই টেকনোলজিক্যাল যে ভ্যালু চেইনটার সাথে আমি যোগাযোগ করতে পারি, আমাকে অটোমেটিক টেনে নিয়ে যাবে তারা একবার করতে পারলে, যেভাবে আপনারা গার্মেন্টস কি ভ্যালু চেইনের সাথে যোগাযোগ করে ফেলেছেন। জি জনাব মনসুর, বিশ্বায়নের যুগে আসলে এসএমই খাত আমাদের কিভাবে অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে আপনার কাছে আসবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।